একটি সাম্রাজ্য বন্দুক দিয়ে আপনার দেশ দখল করতে পারে, আরেকটি সাম্রাজ্য আপনার ভাষা কেড়ে নিতে পারে। কিন্তু এমন একটি সাম্রাজ্য ছিল যারা বিশ্বাস করত মানুষকে সত্যিকার অর্থে জয় করতে হলে তার স্মৃতি পর্যন্ত বদলে দিতে হবে। ফরাসি উপনিবেশবাদ শুধু ভূখণ্ড দখলের ইতিহাস নয়, এটি ছিল মানুষের পরিচয় পুনর্লিখনের এক বিশাল প্রকল্প। তারা শুধু পৃথিবীকে শাসন করতে চায়নি, তারা চেয়েছিল পুরো পৃথিবীকে ফরাসি বানিয়ে ফেলতে। তাদের বিশ্বাস ছিল একটি জাতিকে পুরোপুরি জয় করতে হলে শুধু সম্পদ নিলে চলবে না, কেড়ে নিতে হবে তার ভাষা, শিক্ষা, আইন আর স্মৃতি। ব্রিটিশরা সাধারণত স্থানীয় শাসকদের ব্যবহার করে পরোক্ষভাবে শাসন করত। ফরাসিরা সেখানে সরাসরি নিজেদের ভাষা, শিক্ষা ও আইন চাপিয়ে উপনিবেশকে আস্ত ফরাসি রাষ্ট্রের সম্প্রসারণে পরিণত করতে চাইত। নেপোলিয়নের পতনের পর ইউরোপে নিজেদের হারানো মর্যাদা ফিরে পেতে ফ্রান্স নতুন পথ খুঁজতে শুরু করে। সেই পথ ছিল ইউরোপের বাইরে সাম্রাজ্য বিস্তার। এই নতুন অভিযানের প্রথম বড় শিকার হয় উত্তর আফ্রিকার দেশ আলজেরিয়া। 1830 সালে আলজেরিয়া আক্রমণের পর তারা শুধু ভূখণ্ড দখল করেই থামেনি, নিজেদের নাগরিকদের আলজেরিয়ায় জমি দিয়ে স্থায়ীভাবে বসবাসের সুযোগ করে দেয়। ইউরোপ থেকে আসা এই বসতি স্থাপনকারীদের ইতিহাসে বলা হয় পিয়ে নোয়ার। স্থানীয়দের উর্বর জমি কেড়ে নিয়ে তাদের হাতে তুলে দেওয়া হয়। নিজেদের দেশেই ভূমিহীন হয়ে পড়ে বহু আলজেরিয়ান। 1870 সালে ক্রেমিয়া ডিক্রির মাধ্যমে তারা বিভাজন আর শাসনের এক চূড়ান্ত রূপ দেখায়। সমাজকে ভেতর থেকে ভেঙে দিতে রাতারাতি আলজেরিয়ায় ইহুদিদের ফরাসি নাগরিকত্ব দেওয়া হয়। সংখ্যাগরিষ্ঠ মুসলমানদের রাখা হয় অধিকার বঞ্চিত করে। তারা চাপিয়ে দেয় অ্যাসিমিলেশন বা আত্মীকরণ নীতি। দাপ্তরিক কাজে স্থানীয় ভাষা নিষিদ্ধ করে ফরাসি ভাষা ও বিচার ব্যবস্থা চাপিয়ে দেওয়া হয়। ফরাসিরা চেয়েছিল উপনিবেশের মানুষ নিজেদের ইতিহাস ভুলে ফরাসি প্রজাতন্ত্রের আদর্শ ধারণ করুক। বাস্তবে তাদের কখনো পূর্ণ নাগরিকের মর্যাদা দেওয়া হয়নি। নিজ দেশেই তারা হয়ে থাকে দ্বিতীয় শ্রেণীর প্রজা। ফরাসিরা এই নীতির নাম দিয়েছিল মিশন সিভিলাইজাস্ট্রিস বা সভ্য করার মিশন। তাদের দাবি ছিল তারা উপনিবেশে সভ্যতা নিয়ে যাচ্ছে। বাস্তবে সেই সভ্যতার অর্থ ছিল ফরাসি ভাষা, ফরাসি আইন আর ফরাসি আধিপত্য চাপিয়ে দেওয়া। পরিচয় বদলানো কখনোই সহজ ছিল না। যারা নিজেদের ভাষা, ধর্ম, ভূমি আর পরিচয় ছেড়ে দিতে অস্বীকার করেছিল তাদের বিরুদ্ধে ফরাসি রাষ্ট্র ব্যবহার করে নির্মম সামরিক সহিংসতা। আলজেরিয়ানরা যখন নিজেদের পরিচয় আর পৈতৃক মাটি রক্ষার জন্য অস্ত্র তুলে নেয়, ফরাসিরা তখন পদ্ধতিগত হত্যার পথ বেছে নেয়। 1845 সালে কর্নেল পেলিসিয়ার আলজেরিয়ার একটি গুহায় আশ্রয় নেওয়া শত শত নারী, শিশু ও সাধারণ মানুষকে আত্মসমর্পণের নির্দেশ দেন। তারা রাজি হয়নি। গুহার মুখে আগুন জ্বালিয়ে ধোঁয়া ঢুকিয়ে দেওয়া হয়। শত শত মানুষ অন্ধকারে শ্বাস আটকে মারা যায়। ইতিহাসে এটি দাহরার এনফুমাদ নামে পরিচিত। অর্থনৈতিক শোষণের সবচেয়ে দীর্ঘমেয়াদী ক্ষতটি তারা তৈরি করেছিল ক্যারিবীয় অঞ্চলে। তৎকালীন সেন্ট ডমিনিক বা আজকের হাইতি ছিল সেই সময় পৃথিবীর সবচেয়ে লাভজনক উপনিবেশ। ফ্রান্স প্রায় 11 লক্ষ আফ্রিকানকে শিকলে বেঁধে সেখানে নিয়ে যায়। তাদের রক্ত আর শ্রমে উৎপাদিত চিনি আর কফি ইউরোপের বাজারে ভরিয়ে রাখত। 1804 সালে রক্তক্ষয়ী বিদ্রোহের মাধ্যমে দাসেরা হাইতিকে স্বাধীন ঘোষণা করে। ফ্রান্স যখন যুদ্ধজাহাজ পাঠিয়ে জানায় স্বাধীন থাকতে চাইলে সাবেক দাসদের বিশাল ক্ষতিপূরণ দিতে হবে। শুরুতে 15 কোটি ফ্রাঙ্ক দাবি করা হলেও পরে তা 9 কোটিতে থামে। এই স্বাধীনতার ঋণ সুদসহ শোধ করতে হাইতির লেগে যায় 1947 সাল পর্যন্ত। সদ্য স্বাধীন একটি দেশের অর্থনীতিকে শুরুর দিনেই গলা টিপে মারা হয়, যার ফলে তারা আজ বিশ্বের দরিদ্রতম রাষ্ট্রগুলোর একটি। 19 শতকেই ফরাসি আগ্রাসন ছড়ায় পশ্চিম আফ্রিকায়। সেনেগাল বা মালির মতো দেশগুলোতে তারা চালু করে ব্লাড ট্যাক্স বা রক্তের কর। 1919 থেকে 1949 সাল পর্যন্ত লটারির মাধ্যমে তরুণদের জোর করে ফরাসি সেনাবাহিনীতে ঢোকানো হতো। প্রথম বিশ্বযুদ্ধে ফরাসিদের হয়ে লড়তে গিয়ে 25,000-এরও বেশি আফ্রিকান প্রাণ হারায়। এর পাশাপাশি ছিল সোয়েট ট্যাক্স বা ঘামের কর। শুধু 1925 সালেই আফ্রিকানদের 2 কোটি কর্মদিবস বিনামূল্যে শ্রম দিতে বাধ্য করা হয়। আধুনিক দাসত্বের এই শ্রমে বানানো রেলপথ সাধারণ মানুষের জন্য ছিল না। এগুলো বানানো হয়েছিল আফ্রিকার সম্পদ ইউরোপে পাচার করার জন্য।
ইউরোপের মোটর গাড়ি শিল্পের জন্য রাবারের চাহিদা মেটাতে ভিয়েতনামে বিশাল রাবার বাগান গড়ে তোলে মিশেলিন। হাজার হাজার শ্রমিক সেখানে অমানবিক পরিবেশে কাজ করত। রোগ, অপুষ্টি ও নির্যাতনে বহু মানুষ মারা যায়। এই শোষণের বিরুদ্ধেই 1930 সালে ফুরিয়াংদো ধর্মঘট শুরু হয়। এই দমন পীড়নের ভেতর থেকেই পরবর্তীতে হো চি মিনের নেতৃত্বে ফরাসি শাসনের বিরুদ্ধে স্বাধীনতা আন্দোলন আরও শক্তিশালী হয়ে ওঠে। 1954 সালে দিয়েন বিয়েন ফুতে পরাজয় ফরাসি উপনিবেশ সাম্রাজ্যের ভিত্তিকেই নাড়িয়ে দেয় এবং এশিয়ায় তাদের আধিপত্যের অবসানের সূচনা করে। 1961 সালে আলজেরিয়ার স্বাধীনতার দাবিতে প্যারিসে শান্তিপূর্ণ মিছিল করলে ফরাসি পুলিশ শত শত বিক্ষোভকারীকে হত্যা করে। অনেকের মরদেহ সেন নদীতে ফেলে দেওয়া হয়। ঘটনাটি কয়েক দশক ধরে সরকারি ইতিহাসে প্রায় অস্বীকারই করা হয়েছিল। আলজেরিয়া শেষ পর্যন্ত 1962 সালে স্বাধীন হয়। একে একে স্বাধীন হয় আফ্রিকা ও এশিয়ার অন্যান্য উপনিবেশগুলো। স্বাধীনতা এলেও মুক্তি আসেনি। ফরাসি উপনিবেশবাদের সেই পুরনো চেহারা আজ আর দেখা যায় না। ফরাসি সৈন্যরা সরাসরি হয়তো আর দেশ শাসন করে না। তাদের অদৃশ্য শৃঙ্খল আজও পুরোপুরি ছিঁড়ে যায়নি। স্বাধীনতার পরও পশ্চিম ও মধ্য আফ্রিকার বহু দেশ সিএফএ ফ্র্যাঙ্ক জোনের অংশ হিসেবে থেকে যায়। দীর্ঘদিন এই দেশগুলোকে তাদের বৈদেশিক মুদ্রার মজুদের একটি বড় অংশ বাধ্যতামূলকভাবে ফরাসি কেন্দ্রীয় ব্যাংকে জমা রাখতে হয়। ফরাসিরা উপনিবেশ ছেড়েছে ঠিকই, বহু দেশের মুদ্রানীতি আজও ফ্রান্সের ঐতিহাসিক প্রভাব থেকে পুরোপুরি মুক্ত নয়। সাম্রাজ্য ভেঙে গেছে, সৈন্যরা চলে গেছে, পতাকা নেমেছে, ভাষা, আইন, অর্থনীতি আর মানুষের স্মৃতির ভেতরে সেই সাম্রাজ্যের ছায়া এখনও রয়ে গেছে। নুসরাত আহমেদ উর্নিশা, যমুনা নিউজ।